বিএনপি নিজেরাই গুপ্ত ছিল। আজকে যারা যে প্রধানমন্ত্রীর প্রক্সি দিচ্ছে উনিও গুপ্ত ছিলেন, যে তারেক জিয়া তাকেও বলা হয় যে সেও গুপ্ত ছিলেন, এবং বিএনপির লোক তো গুপ্ত ধান খেতে গুপ্ত ছিল। তো সুতরাং গুপ্ত কথাটা দিয়ে রাজাকারের মতো আওয়ামী লীগ যেমন পতন হয়েছে, আমার মনে হয় এই গুপ্ত শব্দ দিয়েই বিএনপির পতন শুরু হবে। এবং বিএনপি মাঠে তা দেখেও তা বুঝতে পারছে না যে তাদের পতনটা কি হতে পারে, তাদের ধ্বংসটা কিভাবে হতে পারে। যারা গণভোটকে মূল্যায়ন করে না, সারা পৃথিবীতে গণভোটকে মূল্যায়ন করে, যারা গণভোটকে মূল্যায়ন করে তারা গণমানুষকে মূল্যায়ন করে না, যারা গণমানুষকে মূল্যায়ন করে না তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। যে আমরা যারা রাজনীতি করি তারা এখনো সভ্য হতে পারিনি। দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের যে সহযোগী দলগুলো আছে যারা তাদেরকে স্বৈরাচার করার জন্য সহযোগিতা করেছে, একটা দল আছে যে আওয়ামী লীগও গিয়েছে, বিএনপিতে গেছে। আজকে দেখলাম একজন ক্যান্ডিডেটকে যে ওনারা নমিনেশন দিয়েছেন, তাকে সেই মহিলাকে প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ ফিরে আসলে কি আপনি যাবেন আবার ফেরত আওয়ামী লীগে? উনি বললেন সেটা আমি বাঁচি কিনা দেখি, বাঁচলে আমি দেখব। এই অসভ্যতার রাজনীতি থেকে বের করে আনার জন্য আমাদের প্রজন্মরা আমাদেরকে চোখ খুলে দিয়েছিল 24-এ। সেই 24 নিয়ে মুনাফিকি করা হচ্ছে। সে আমরা বলছি জান দেব, জুলাই দেব না। এই জুলাই নিয়ে নানা রকম টাল বাহানা করছে এবং গণভোট নিয়ে এবং প্রতারণা করে রাজনীতিতে অভিনয় করে এই দেশের মানুষকে বোকা বানানোর জন্য বা আওয়ামী লীগের পরে বিএনপি একই কাজ করছে। আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছুই তারা শিক্ষা নেয় নাই, এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেশবাসী আশা করেছিল যে একটা সভ্য, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে রাজনীতিতে, যেটা বিএনপি এখন এর জন্য পুরোপুরি বাধা। আজকে যেই জামাতকে তারা গালাগালি করে দিয়েছে, গাড়ি দিয়েছে এবং তাদের সহযোগিতায় সরকার গঠন করেছে, সবকিছুই তারা করতে পারে। এবং ওই আওয়ামী লীগ যেমন বলতো যে সঙ্গে থাকলে সঙ্গী নালে জঙ্গি, ঠিক তেমনি একই আচরণ আজকে এই বিএনপি করছে। আর বিএনপি নিজেরাই গুপ্ত ছিল। আজকে যারা যে প্রধানমন্ত্রীর প্রক্সি দিচ্ছে উনিও গুপ্ত ছিলেন, যে তারেক জিয়া তাকেও বলা হয় যে সেও গুপ্ত ছিলেন, এবং বিএনপির লোক তো গুপ্ত ধান খেতে গুপ্ত ছিল। তো সুতরাং গুপ্ত কথাটা দিয়ে রাজাকারের মতো আওয়ামী লীগ যেমন পতন হয়েছে, আমার মনে হয় এই গুপ্ত শব্দ দিয়েই বিএনপির পতন শুরু হবে। কারণ কে গুপ্ত, কে কার কি কৌশল, এগুলো না আলোচনা করে বরঞ্চ নিজের দলকে সঠিক করা দরকার। একটা আঙ্গুল যদি আরেকজনকে দেখানো হয় তাহলে 3 আঙ্গুল নিজের দিকে থাকে। এখন আমাদের কথা হলো, আমরা তো ছোট দল, আমরা এখানে এমপি মন্ত্রী হতে আসিনি। আমাদের দলের নাম বাংলাদেশ সংস্কার পার্টি, অর্থাৎ একটা সুন্দর সংস্কার হোক এই ইচ্ছাই আমরা এসেছিলাম। এবং ডক্টর ইউনূসকে বলেছিলাম যে আপনি যে সংস্কারের চেষ্টা করছেন, আপনি যে সংস্কারের কাগজপত্র বানিয়েছেন, এবং সেটা একজন নির্বাচিত কোন দল এসে যদি ডাস্টবিনে ফেলে দেয় তাহলে কি হবে? আমরা যা বলেছি তাই হয়েছে। আমরা স্লোগান দিতাম যে সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন, সংস্কারবিহীন নির্বাচন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। একে প্রত্যেকটা কথা আমাদের সঠিক হচ্ছে। আমরা ক্ষমতার পিছনে লালায়িত নয়। আমরা আজকে দেখেছি যে ওনারা কিভাবে নমিনেশন দিয়েছেন মহিলাদেরকে, কারণ ওটার বাংলা, নমিনেশনের বাংলা হলো মনোনয়ন। তাদের মনের মধ্যে আর নয়নে না থাকলে ওই মহিলাদেরকে ওনারা দেন না, নমিনেশন দেন না। এই যে আজকে তৃতীয় মাত্রা, যেই তৃতীয় মাত্রার নামকরণ করা হচ্ছে এখন বিএনপি তৃতীয় মাত্রা, কারণ তার ওয়াইফ হলো বিএনপির নমিনেশন প্রাপ্ত এমপি, আর উনি এখন নিরপেক্ষ কথা বলবেন, এটা হয় না। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের যে পঞ্চম স্তম্ভ মিডিয়া সবচেয়ে বেশি জঘন্য কাজ করছে। যখনই সুযোগ পায় তখনই তারা কণ্ঠ পরিবর্তন করে, চেহারা পরিবর্তন করে। আমি 2007-এ, আমি হয়তো নির্বাচনের যোগ্য না, আমি হয়তো মুনির ভাইদের কাছে তুচ্ছ মানুষ, কিন্তু আমি 2007-এ বলেছিলাম 2টা সংস্কারের কথা, বিশেষ করে একটি হলো সাংবাদিকদের মধ্যে সংস্কার দরকার। যদি তাই হতো 2007 থেকে আজকে, তাহলে ডাকসাই সাংবাদিকদের কাছে জেলখানায় থাকতে হতো না, লুকিয়ে থাকতে হতো না, পালিয়ে থাকতে হতো না। আরেকটা বলেছিলাম সশস্ত্র বাহিনীতে সংস্কার দরকার। যদি সশস্ত্র বাহিনীতে সংস্কার হতো তাহলে লেফটেন্যান্ট জেনারেলরা ওই ইউনিফর্ম পরে কদমবুচি করতো না শেখ হাসিনাকে, এবং লেফটেন্যান্ট জেনারেলরা পালিয়ে গিয়ে মোদির আশ্রয় নিত না। এটা আমাদের জাতির জন্য দুঃখজনক। এবং সবচেয়ে বড় দুঃখজনক যে হাজার হাজার লোক শহীদ হয়েছে, সহস্র সহস্র লোক পঙ্গু হয়েছে, তারপরেও কোনো চরিত্রের পরিবর্তন হলো না এই দলটি। সুতরাং তারা যেমন আওয়ামী লীগ বুঝতে পারেনি তারা কি ভুল করেছে, এবং বিএনপি মাঠে তা দেখেও তা বুঝতে পারছে না যে তাদের পতনটা কি হতে পারে,
তাদের ধ্বংসটা কিভাবে হতে পারে। যারা গণভোটকে মূল্যায়ন করে না, সারা পৃথিবীতে গণভোটকে মূল্যায়ন করে, যারা গণভোটকে মূল্যায়ন করে তারা গণমানুষকে মূল্যায়ন করে না, যারা গণমানুষকে মূল্যায়ন করে না তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। মানুষকে ক্ষতি করে, মানুষের এই যে আজকে দেখলাম গোড়ালি কেটে ফেলছে একটা ছেলে, আজকে দেখেন এই যে ছাত্র দল আর শিবিরের মধ্যে যে মারামারি হচ্ছে সেটা আগে করতো ছাত্রলীগ আর শিবির আর ছাত্র শিবির আর ছাত্র দল একদিকে, আজকে নিজেরা দুই ভাগ হয়ে মারামারি কাটাকাটি করছে, জনগণ গ্যালারিতে বসে সেগুলো দেখছে। কিন্তু জনগণের এই দেখাটা কিন্তু একদম বিফলে যাবে না। জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রত্যেকটা জিনিস অবলোকন করছেন এবং সময় মতো দাঁত ভাঙা জবাব দিবে এবং দিচ্ছে। তো আমি পরিশেষে এই কথাটা বলে প্রথম ধাপ শেষ করতে চাই, আজকে জুলাই নিয়ে যারা খেলাখালি করছে, যারা জুলাইকে জনগণকে ভয় করে বলছে আমরা অক্ষরে অক্ষরে মানবো, অক্ষরে অক্ষরেই যদি মানেন তাহলে এখন মানেন, সংশোধন যদি করতে হয় পরবর্তীতে করবেন। আপনারা আটকে রেখে বলতেছেন আলোচনা করে আমরা সংশোধন করে আরো ভালো আইন করবো। আরে আগে যেটা হয়েছে এটা আগে করেন, যেটার মধ্যে আপনাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই, যেটা মেনে নিয়েছিলেন সেটা। আপনারা দুদককে মুক্ত করতে দিবেন না, আপনারা বিচারকে মুক্ত করতে দিবেন না, আপনারা দুর্নীতিকে মুক্ত করতে দিবেন না, আপনারা ওই চকলেটের মতো কিছু কার্ড দিয়ে মানুষকে শান্ত করবেন, এটা বিফলে যাবে বলেই আমরা ধারণা করছি। ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব মেজর হোসেন। আমি আচ্ছা আরেকটা বিষয় আসি যে ক্যাম্পাসে ছাত্রদল গুপ্ত রাজনীতি নিষিদ্ধের যে কার্যক্রম হাতে নিয়েছে, তারা লিখে দিচ্ছেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ। বাংলাদেশে কি আসলে গুপ্ত রাজনীতি এই মুহূর্তে কেউ করছে জনাব মেজর? আমাকে বলেছেন? জি আপনাকে। না, গুপ্ত এটা তো রাজনৈতিক অস্ত্র। এই যে গুপ্ত শব্দটা, এই যে গুপ্ত স্টেজে দাঁড়িয়ে ওনাদের বড় নেতা বলেছেন, একটা রাজনীতিতে ভাষা মারাত্মকভাবে ক্ষতি করে। যেই দেশের রাজনীতির ভাষা সঠিক নয় সেই দেশের রাজনীতি সঠিক হইতে পারে না। যেই দেশের মানুষের ভাষা সঠিক নয় সেখানে ভালো কালচার হতে পারে না। আজকে নেপালের দিকে তাকিয়ে দেখেন, নেপাল বড় বড় শিক্ষা দিচ্ছে। আজকে এই শিক্ষামন্ত্রী বলে তোমরা জায়মা রহমানের সাথে রাজনীতি করবা, এটা বলে। আর ওই নেপালে একজন আরেকজনের ওয়াইফকে চাকরি দিলে তাকে সেই মন্ত্রীকে বহিষ্কার করে। এখন নেপালের ওই ওদের পদধূলি নিয়ে আসা দরকার ওই ইয়াংদের। আমাদের নির্লজ্জ এক দলের মধ্যে দল থেকে আমরা দেশকে মুক্ত করেছি। এই নির্লজ্জ রাজনীতি থেকে আমরা যদি মুক্ত না হতে পারি, এবং আজকে গুপ্তের কথা বলছেন, আবার সেই গেস্ট হাউস, আবার সেই টর্চার সেল হওয়ার উপক্রম হচ্ছে এই দেশে। কেন বারবার আমরা রক্ত দেব? কেন বারবার আমরা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো যে আপনারা অন্যায় করছেন? তো সুতরাং আমি মনে করি যদি ওই আল্লাহ তাআলা মোহর মেরে দেয় ধ্বংসের জন্য, আবার আল্লাহ তাআলা বড় বড় সুযোগও দেয় মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। যেই সুযোগে বিএনপিকে দিয়েছিল আল্লাহ, যে এই 5ই আগস্টের পরে পুরো দেশের কর্তৃত্ব নেয়ার মতো একটা সুযোগ বিএনপির আসছিল, যেটা তারা হেলায় হারিয়েছে। তারা নির্বাচন করে এই ক্ষমতায় যাওয়ার জন্য, এবং আজকে এই সংসদে গিয়েও তারা কবিতা পড়ে তার প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। তারা যা ইচ্ছা তাই করে। স্পিকার নিজে বলেন যে আপনারা পাশের লোকের সাথে কথা বলেন, কিন্তু দেখেন তাকিয়ে জামাত বা বিরোধী দলের যারা আছে তারা কিন্তু অনেক সুশৃঙ্খল। তাদের কাছ থেকে তো শিক্ষা নেওয়া উচিত। সুতরাং আমি মনে করি আজকে যত ঝামেলা হচ্ছে সেই ঝামেলার জন্য সরকার দায়ী। তৈল দিচ্ছে শুধু, তৈলাক্ত হচ্ছে শুধু সংসদ আর মন্ত্রীদের পিছনে, ব্যবসার পিছনে। আর এই তেল পাম্পে নাই, গ্যাস পাম্পে নাই, আবার বলছে সব আছে সংকট নাই। তাহলে ওনাদের ব্যবস্থাপনা নাই। যাদের ব্যবস্থাপনা থাকে না, যারা নিজেদেরকে ম্যানেজ করতে পারে না, যারা গ্যাস ম্যানেজ করতে পারে না, তারা দেশ ম্যানেজ করবে কিভাবে? সুতরাং এখন তারা গুপ্ত বলে নানা রকম সংকট তৈরি করে দেশে একটা অরাজকতা তৈরি করে বলবে মানুষকে যে আমরা ওদের জন্য দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। কিন্তু দেশের মানুষ নিরপেক্ষ, দেশের মানুষ দেখবে কোন দল কি করছে, কারা কয়টা মানুষ মারছে, কারা কয়টা কাকে আঘাত করছে, কার চরিত্র হনন করছে, এবং কিভাবে নমিনেশন দিচ্ছে। নমিনেশনটা দেখলেই বোঝা যায় মিডিয়াকে দখল করার জন্য নমিনেশন দেওয়া হচ্ছে। নমিনেশন এক পুরস্কার হিসাবে পরিণত হয়েছে। আমি মনে করি নির্বাচনবিহীন এই নমিনেশন, এই মহিলাদের এই পদই থাকা উচিত না। তারা সবসময় বলে আমরা পুরুষের সমান, তাহলে মহিলারাই বলছে যে আমাদের ভোটের মাধ্যমে করা হোক। আজকে এই 52,000 টাকা ফর্মের 20,000 এবং 50,000 নিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে বিএনপি। তো
তো সুতরাং এইগুলো মানুষ বোঝে, এখান থেকে বেরিয়ে না আসলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। ধন্যবাদ।